ডিয়ার ফ্রেন্ড, আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এসে বা প্রবন্ধ। আমরা আমাদের এডুকেশনাল সিস্টেমে প্রত্যেকেই যারা অ্যাটলিস্ট সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত পড়েছি প্রত্যেকেই এই শব্দটার সাথে পরিচিত এবং আমাদের এডুকেশন সিস্টেমে এসে প্রায় সব বোর্ডেই আছে আমাদের ইন্ডিয়াতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তো আছেই আমি জানি, এবং বাকি বোর্ডেও আছে। তো অলমোস্ট আমরা সবাই এসে সম্পর্কে জানি বা অলরেডি সুপরিচিত এই টার্মটার সাথে। বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি এসে? এসে আসলে কী জিনিস? এবং শুধু আমাদের একাডেমিক সিস্টেমে নয়, আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই এসে জিনিসটা আসে এবং অনেক সময় খুব ভেরি হাই মার্জিনে ওয়েটেজ থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, এবং যেখানে একটু বেশি জাস্ট একটু টাইম দিলে কম্পারেটিভ টু আদার সাবজেক্টের তুলনায় খুব একটা সুন্দর ভালো মার্কস তোলা যায়। বাট ইট ইজ অলওয়েজ একটু পেশেন্স লাগে, ধৈর্য লাগে। তো আজকে আমি এই সংক্ষিপ্ত আলোচনায়, অ্যাকচুয়াল আলোচনা তো না, বাট এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি দু চার কথা বলবো আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এসে নিয়ে। তো এসে কী জিনিস? অ্যাকচুয়ালি এসেটা, এই টার্মটা ফার্স্ট ইউজ করেন ফ্রেঞ্চম্যান মিশেল ডি মন্টেইন। তো ফ্রেঞ্চ ফিলোজফার মিশেল ডি মন্টেইন তিনি অনেক এসে লিখেছিলেন এবং এসে কথাটা তিনি শুরু করেন। আরেকটা কথা মিশেল ডি মন্টেন সম্পর্কে বলে নিই, তিনি একজন ইনফ্লুয়েন্সাল ম্যান অবশ্য হিস্ট্রির। তিনি অ্যাকচুয়ালি ফার্স্ট ম্যান যিনি না এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। আমরা প্রত্যেকেই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার কথা আমরা জানি, যেটা এখন ডিসকন্টিনিউড হয়ে গেছে। একটা সময় না আমরা যারা স্কুলে দেখেছি যে ভেরি মোটামুটি এনসাইক্লোপিডিয়া আছে প্রিন্টেড ফর্মে, যেটা প্রিন্টেড ফর্ম ডিসকন্টিনিউড আছে, এখন অনলাইন মোডে পাওয়া যায়। এবং অনলাইন মোডে পাওয়ার আরেকটা মেন কারণ হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়াও এক ধরনের এনসাইক্লোপিডিয়া, এটা অনলাইন এনসাইক্লোপিডিয়া। তো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাও এখন অনলাইন হয়ে গিয়েছে। তো ফ্রেঞ্চম্যান মিশেল ডি মন্টেন প্রথম তিনি এনসাইক্লোপিডিয়া তৈরি করেন এবং তাতে, এবং এটা ইট ইজ এ ভেরি ভেরি ইনফ্লুয়েন্সাল। বিভিন্ন যারা একাডেমিক রিসার্চ করে তারা জানে যে কতটা ভ্যালু আছে, এবং তিনি প্রথম যে তিনি এসে লেখেন এবং এসে কথাটা বলেন। এসে জিনিসটা কী জিনিস? না, এসে একটা হতে পারে যে কোনো জিনিসে একটা ক্রিটিসিজম হতে পারে, ক্রিটিক্যাল ভিউ দেওয়া হতে পারে, কোনো একটা ডিসকাশন হতে পারে, বা সামটাইমস কোনো একটা জিনিস যার কোনো সলিউশন নেই, প্রবলেম ইজ ইন্ট্র্যাক্টেবল, বাট সেই ইন্ট্র্যাক্টেবল প্রবলেমটাকে নিয়ে আমাদের বাঁচতে হবে। বাট আমার বা আপনার বা যারাই এসে লিখছে তার একটা ওপিনিয়ন বা ভিউ পয়েন্ট জানা, যে তার থিঙ্কিং কোন জায়গায় আছে বা কোন লেভেলে আছে। অ্যাকচুয়ালি আমরা চিন্তা ভাবনা করি, থিঙ্ক করি, এটাই আমাদের আদার্স যে অ্যানিম্যালস আছে তাদের থেকেই ডিফারেন্স করে। আদার্স অ্যানিম্যালসও থিঙ্ক করতে পারে, বাট দেয়ার থিঙ্কিং ক্যাপাবিলিটি ইজ নট সুপিরিয়র অ্যাজ আস। সো উই হ্যাভ টু থিঙ্ক অলওয়েজ। বাট আমরা যে থিঙ্ক করি এবং এই থিঙ্কিংয়ের রেজাল্ট হচ্ছে মডার্ন সোসাইটি। তো এসে লিখলে কি আছে না, এসে অলওয়েজ আমরা যখন লিখব বা লিখি, এসে লিখতে গেলে একটা প্র্যাকটিসের দরকার আছে। এবার এই জন্য অনেকেই সেটা ফেল করে যায়। অনেকে ভাবে হয়তো যে এসে আমরা অনেক ফ্যাকচুয়াল ইনফরমেশন আছে বা আমি অনেক কিছু জানি, বাট অলওয়েজ আই এম এ গুড এসে লিখবো। দ্যাট ইজ এ কমপ্লিটলি রং অ্যান্ড ফলস ধারণা। এসে অনেকটা এমনই হবে যেটা ডাইনামিক হবে, খুব সুন্দরভাবে গ্লাইড করা যেতে পারে। মানে এমনভাবে আমি এসে লিখবো বা কেউ এসে লিখবে, তার কাছে অ্যাভেলেবল যে ইনফরমেশন, অবশ্যই এসে লিখতে গেলে আমার যদি সেটা কোনো ক্রিটিসিজম হয় বা ইন্ট্যাক্টেবল প্রবলেম হয় যেটা সমাজে আছে বা সোসাইটিতে আছে পারসিস্ট করে, আমাকে অবশ্যই ফ্যাকচুয়াল ইনফরমেশন জানতে হবে। বাট আমি যদি প্র্যাকটিস না করি, আমি যদি থিঙ্কিং না করি এবং রাইটিং প্র্যাকটিস না করি, তাহলে আমি কিন্তু কোনোভাবেই সুন্দর, কনস্ট্রাকটিভ এবং ডাইনামিক এসে লিখতে পারবো না, যেটাতে একজন রাইটার গ্লাইড করতে পারে। তো অলওয়েজ এটা একটা প্র্যাকটিসের দরকার আছে। এবার আমি ভাববো যে কীরকম এসে হয়। তো আমি যদি ডব্লিউবিসিএস এক্সামে দেখি, অনেকদিন আমি পড়াশোনার বাইরে আছি যদিও, তবু আমি যদি দেখি যে 2022-এ ডব্লিউবিসিএস এক্সাম 23-ও আছে, আমি অন্য একটা ফোনে দেখছি, এখানে কিছু এসে লিখতে দিয়েছে বা কম্পোজিশন দিয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসির উপরে। তাহলে অবশ্যই আমাকে ন্যাশনাল এডুকেশন পলিসির ওপর লিখতে গেলে আমাকে জানতে হবে
দেন আমি দেখি কন্যাশ্রী প্রজেক্ট কীভাবে উমেন এম্পাওয়ারমেন্ট করছে, বা এজিং এমন একটা প্রবলেম যেটা ইন্ট্রাক্টেবল প্রবলেম, আমরা কোনো দিন সলভ করতে পারবো না। তো কী ভিউ পয়েন্ট বা লিটারেচার বা লিটারেচার অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি, লিটারেচার কীভাবে এবং রিয়ালিটির ওপর কীভাবে রিপ্রেজেন্টেশন করছে এরকম। ঠিক আমি যদি 22-এ দেখি, মডার্ন লাইফ ইজ দ্য শ্যাডো অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সার্চ ইঞ্জিন অন দ্য ইন্টারনেট লর্ড অর ডেভিল, এরকম টাইপের আছে। তো আমি যদি ধরি যে মডার্ন লাইফ ইন দ্য শ্যাডো অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে এটা তো আমাকে প্রথমে হচ্ছে আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী জিনিস এটা তো আমাকে জানতে হবে। যে জন ম্যাকার্থি বা 1950-র দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টার্মটা কয়েন করেন, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের লাইফে কীভাবে রোল প্লে করছে ইন দ্য ইচ অ্যান্ড এভরি স্টেপ, সেটা আমাকে জানতে হবে। তারপরে আমাকে আর্গুমেন্ট প্লেস করতে হবে, এবং এটা কি গুড কাজ করছে, কিভাবে আজকাল আমার কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এভরিহোয়ার। আমি যদি ধরে নিই যে আমরা সমস্ত জায়গাতেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখতে পাচ্ছি, এমনকি মেডিকেল জায়গায় বিভিন্ন সফটওয়্যার, এবং যে এভরি ইয়ার্স অলমোস্ট 5 বিলিয়ন ডিভাইসেস দে আর আর্ম বেসড ডিভাইস, দ্যাট ইজ কম্পিউটার চিপ আছে, এমনকি স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন কুকিং আইটেমস এবং এমনকি ফ্যান সমস্ত জায়গায়। তো সেখানে অলওয়েজ আমার একটা প্রোগ্রামেবল ডিভাইস আছে বা কাজ করছে, এবং সেই ডিভাইস কি তার সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলছে, কীরকম তার উপকৃত হচ্ছি, মানুষের জীবন কীভাবে সহজ হয়ে যাচ্ছে, এটা যেমন আছে তেমনি যদি আমি ধরি যে সাপোজ যে কোনো একটা ড্রাইভারলেস কার, সে তো অলওয়েজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছে, তার কাছে অলরেডি ডাটা ফেড করা আছে, এবং বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এটসেট্রা যেটা কাজ করে সেটা হচ্ছে ট্রান্সফর্মার মডেল, এবং এই মডেলকে আগে এনর্মাস অ্যামাউন্টে ডাটা ফিড করাতে হয়, এবং সেই ডাটা ফিডের ওপরে সে ডিসিশন নেয়। তো সো যখন আমি ড্রাইভারলেস কার যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স, কাকে কোর্টে তোলা যাবে, যে সফটওয়্যারটা বানিয়েছে, নাকি যে কারের ওনার আছে, বা যে কার মেকার আছে, কার কোম্পানি আছে, বা কাকে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলো আছে তাদের। সো দ্যাট ইজ এ ভেরি বিগ কোয়েশ্চেন সাপোর্ট করে। ঠিক তেমনি আরেকটা যেমন 2022-এ দিয়েছে দেখলাম গুগল সার্চ ইঞ্জিন অফ দ্য ইন্টারনেট, সার্চ ইঞ্জিন অন দ্য ইন্টারনেট লর্ড অর ডেভিল। তো সার্চ ইঞ্জিন লর্ড অর ডেভিল কিনা, তো অলওয়েজ আমরা যখন এই সব আর্গুমেন্টকে আমরা এস্টাবলিশ করব, এইসব আর্গুমেন্টকে যখন আমি এস্টাবলিশ করব, যেমন সার্চ ইঞ্জিন, গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু, বিং, আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, কয়েকশো সার্চ ইঞ্জিন আছে, বাট যেমন গুগলেরই যেমন ডোন্ট বি এভিল এর ব্র্যান্ড লাইন, ডোন্ট বি এভিল। বাট যদি আমি ধরি যে গুগল সার্চ ইঞ্জিন লর্ড না ডেভিল, এবার সার্চ ইঞ্জিন ইজ ডেড অর অ্যালাইভ, সার্চ ইঞ্জিন অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন, বাট আমরা বিভিন্ন রকম ডাটা তাকে ফিড করি, আমরাই সেই ডাটাকে ইয়ে করি। এবার সেই ডাটা অলওয়েজ রাইট অর রং, অলওয়েজ রাইট নয় বা অলওয়েজ রং নয়, কারণ তার পিছনে আন্ডারলাইন যে হিউম্যান বিং আছে তারা যেটা ডাটা দিচ্ছে সার্চ ইঞ্জিনে সেটাই শো করছে, এবং সার্চ ইঞ্জিনকে বিভিন্নভাবে বিভিন্ন কান্ট্রি ম্যানিপুলেট করতে পারে, কোনো ওয়েবসাইটকে স্লো করতে পারে, ডাউন করতে পারে। তো আমাকে যখন আমি লিখবো এরকম একটা আর্গুমেন্ট, এর আমি সার্চ ইঞ্জিনের যেমন আমি সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমি অলওয়েজ মানে আমি লোকাল কি হোটেল আছে, রেস্টুরেন্টস আছে, আমি দেখে নিতে পারছি, কেউ সেটা আপলোড করেছে, অনেক ফেসিলিটিস পাচ্ছি। আবার অনেক ক্ষেত্রেই তার মিসইউজ হয়ে যাচ্ছে, কোনো কোম্পানি তাকে সার্চে আগে প্রেফারেন্স দিচ্ছে, অ্যাডের প্রচুর উৎপাদ বাড়ছে, আবার কোনো একটা বিজনেস বা কাউকে ইচ্ছাকৃতভাবে যারা বিভিন্ন অপারেটর আছে, ক্যারিয়ার আছে, যেমন এয়ারটেল, ভোডাফোন, তারা আবার ডাউন করে দিচ্ছে, তার বিজনেসটাকে পিছনে দেখাচ্ছে। তো দ্যাট ইজ এ সাম কাইন্ড অফ নিউট্রালিটি কোয়েশ্চেন অলসো। এবং আবার অনেক ক্ষেত্রে কী আছে না, মিসইউজ আছে। হয়তো আমি গুগল করলাম যে মেডিকেল জিনিস যেখানে আমার স্ট্রং প্রফেশনাল লাগবে, প্রফেশনাল নলেজ লাগবে, হয়তো আমি সার্চ ইঞ্জিনে গুগল করলাম এই কারণে এই মেডিসিনটা খাওয়া যাবে কিনা, হয়তো সেখানে গুগল বলে ইয়াস সার্চ ইঞ্জিনে সার্চ করে, বাট such type of activities is very dangerous. So always there is a boon or bane, two types of argument will be there, but in essay there is an own opinion also there, how to manage it, how to solve it, and reality, how to I overcome such problem, that is the essence of the essay. বাট আমি যদি গুড এসে লিখতে চাই তাহলে আমাকে সমস্ত এই জিনিসগুলোকে ভাবতে হবে,
আমি প্রথম যেমন সার্চ ইঞ্জিন নিয়ে যখন বলবো বা আদার্স এসে নিয়ে যখন বলবো, এজিং নিয়ে যখন বলবো, যেমন এজিং একটা ইন্টারেক্টেবল প্রবলেম, বাট আমি কি এজিংকে প্রবলেম হিসাবে দেখবো কি না, আই হ্যাভ টু চেঞ্জ মাই ভিউ পয়েন্ট, বা আই হ্যাভ টু চেঞ্জ সামওয়ানস ভিউ পয়েন্ট হু রেড দিস এসে, হাউ টু সি ইট এজিং. So but aging is natural and intractable, no one can stop this, but we can delay it by external medication or different things or good diet or habit. But there is aging কে আমি কিভাবে দেখবো, কিভাবে আমি পজিটিভ ওয়েতে আনবো, ব্লেসিং হবে হিউম্যানের, সেটা আমাকে তুলে ধরা, একটা দিশা দেখানো, দ্যাট ইজ দ্য এসেন্স অফ এ এসে. তো আমরা যতটা জানবো এবং যতটা বেশি প্র্যাকটিস করবো, আমাদের এসে ততটা ডাইনামিক হবে বা ফ্লুইড হবে, এবং এইভাবেই এসেটা সম্পর্কে লিখতে হবে.